সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত মাসের 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার তাদের মন্ত্রিসভা গঠন করে এবং শপথ নেয়। এই মন্ত্রিসভা গঠনের পর এখন পর্যন্ত 40টি দিন কেটেছে। এই 40 দিনে আমরা তৃতীয় দফায় মন্ত্রিসভায় পরিবর্তন দেখলাম। হঠাৎ কেন এই পরিবর্তন হলো এবং বিএনপি কেন তাদের মন্ত্রিসভায় ঘন ঘন পরিবর্তন আনছে? কি এমন অসুবিধায় বিএনপি ভুগছে, নাকি যাদেরকে পরিবর্তন করা হচ্ছে তারা এতটাই কম দক্ষ যে তারা সামলাতে পারছে না, যার কারণে পরিবর্তন করা হচ্ছে, নাকি তাদের বিরুদ্ধে ভেতরে ভেতরে বড়সড় কোনো অভিযোগ উঠছে? সেসব নিয়ে আলাপ করব। পাশাপাশি আরও বেশ কিছু মন্ত্রণালয় পরিবর্তন আসছে, একদম নিশ্চিত পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে যেসব মন্ত্রণালয়ের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী রয়েছেন, সেই সব মন্ত্রণালয়গুলোতে ব্যাপক পরিবর্তন আসছে। আমি সেই সব নিয়েই আলাপ করব। আপনি যদি দেখেন, বিএনপি যখন এই মন্ত্রিসভা গঠন করে গত 17 ফেব্রুয়ারি, নির্বাচনের 5 দিন পর তাদের মন্ত্রিসভা গঠিত হয় এবং তারা শপথ নেয়। এরপর আমরা দেখতে পেলাম প্রথম ধাপে হচ্ছে এই 8 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করা হলো। পুনর্বন্টন বলতে যেটা আমরা দেখলাম, মূলত তাদের দায়িত্ব কমিয়ে দেওয়া হলো। তাদের এক একজনের অধীনে 2-3টি করে মন্ত্রণালয় ছিল। আমরা দেখলাম সেই যে একজন 3টি মন্ত্রণালয় বা 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, তাকে দায়িত্ব কমিয়ে অপেক্ষাকৃত দুর্বল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। একেবারে আমরা এই ঘটনাগুলো দেখলাম। এখন আমরা এরপরে যখন স্পিকার নিয়োগ হলো, সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার, তখন আমরা মন্ত্রিসভায় একটা পরিবর্তন দেখলাম। সেটা অনিবার্য ছিল। একেবারে এইসব যে কারণ, যেগুলো অভিযোগ বা কম দক্ষতা বা হচ্ছে অন্যান্য যেসব কারণে হইতে পারতো, সেই সব কারণে না। একজন স্পিকার লাগতো, স্পিকার নিয়োগ পেলো এবং ডেপুটি স্পিকার নিয়োগ পেলো। তারা হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার হইলেন, তারা মন্ত্রণালয়গুলো ছেড়ে দিলেন। সেখানে আমরা নতুন একজনকে মন্ত্রী দেখলাম, আরেকজন প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তাকে এনে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হলো। কিন্তু এবার যে পরিবর্তন করা হলো, আমরা দেখলাম আমিনুর রশিদ ইয়াসিন, যিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী হয়েছেন, 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তার থেকে এখন খাদ্য মন্ত্রণালয় নিয়ে নেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল বারীকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এই ব্যক্তিকে এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। হঠাৎ কেন আমিনুর রশিদ ইয়াসিনকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো? দেখেন, আমিনুর রশিদ ইয়াসিনের বিষয় যদি আমি বলতে চাই, যে এই ব্যক্তি কুমিল্লার রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু বাংলাদেশ এবং বিএনপির রাজনীতির জন্য খুব আহামরি গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দলীয় পদও যদি আপনি বিবেচনা করেন, খুব আহামরি কোনো বড় সড়ো নেতা নন। কুমিল্লায় রাজনীতি করেন, ঢাকাতে আমি তার কখনো রাজনীতি দেখিনি এবং তিনি সম্ভবত খুব বেশি সময় কুমিল্লাতেই কাটান। তাকে 3টি মন্ত্রণালয় ধরিয়ে দেওয়া হলো। একদম বাংলাদেশের কৃষি, বাংলাদেশের প্রাণী সম্পদ, মৎস্য এবং প্রাণী সম্পদ, খাদ্য মন্ত্রণালয়। কতটুকু যোগ্যতা ছিল এই লোকটির? কতটুকু তিনি এই 3টি মন্ত্রণালয়, যেখানে বাংলাদেশের মানুষের খাবার, বাংলাদেশের মানুষের একদম কৃষি এবং তাদের গরু লালন পালন করে বেচা বিক্রি বা প্রাণী সম্পদ নিয়ে যে ব্যবস্থাপনা, সব কিছু জড়িত, সেখানে এমন একজনকে মন্ত্রী করা হলো যাকে বিএনপি নমিনেশনই দেয়নি। শুধুমাত্র তিনি কুমিল্লার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে, কুমিল্লার রাজনীতিতে তিনি বিএনপিকে পাশ করিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে তাকে একটা রিওয়ার্ড দেওয়া হলো। তো আমরা ফলস্বরূপ কি দেখলাম? মাত্র 40 দিনের মধ্যে তার থেকে একটি মন্ত্রণালয় কেড়ে নেওয়া হলো। তাহলে এই যে এখন কেড়ে নেওয়া হলো, তাকে কেন শুরুতে 2টি মন্ত্রণালয় দেওয়া হলো না? বা শুরুতে কেন শুধুমাত্র তাকে একটি মন্ত্রণালয় দেওয়া হলো না? টেকনোক্রেট কোটায় তাকে দিয়েছেন, অসুবিধা নেই, কিন্তু তিনি কি আসলেই 3টি মন্ত্রণালয়ের যোগ্য? একেবারেই যোগ্য নয়। আমার কাছে মনে হচ্ছে তিনি কোনোভাবেই তার দায়িত্ব পালন করতে পারছিলেন না এবং খাদ্য নিয়ে হয়তো ভেতরে ভেতরে কোনো সংকট দেখা যাচ্ছে, কিংবা তিনি হয় কৃষিতে, না হয় মৎস্য ও প্রাণী সম্পদে, কিংবা খাদ্য মন্ত্রণালয়, কোনোটাতেই ঠিকভাবে ফোকাস করতে পারছেন না। তার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনও হতে পারে ভেতরে তার বিরুদ্ধে বড় সড়ো কোনো অভিযোগ উঠেছে, যার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে যাকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে, আব্দুল বারীকে, আমি মনে করি তিনি যথেষ্ট যোগ্য একজন ব্যক্তি এবং প্রশাসনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও তিনি রয়েছেন। তাকে দেওয়া হয়েছে। আমি মনে করি এখন পর্যন্ত সোফার সো গুড বলা যায় যে একজন যোগ্য ব্যক্তিকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখনও যে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমিনুর রশিদ ইয়াসিনের আন্ডারে রয়েছে, আমি এখনও এটাতে সন্তুষ্ট হতে পারছি না। আমার মতো, আমি বিশ্বাস করি অনেক বিএনপির নেতাকর্মী, অনেক বিএনপির সমর্থক বিএনপিকে ভোট দেয়
এমন ব্যক্তিও এখন পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না। আমি সত্যি কথা বললে আমিনুর রশিদ ইয়াসিনকে ওই রকম যোগ্য কিংবা ওই রকম 2-3টি মন্ত্রণালয় একসঙ্গে সামলানোর ব্যক্তি কখনোই মনে করিনি। কখনোই সেভাবে তিনি নিজেকেও আমাদের সামনে প্রতীয়মান করতে পারেননি। এটা চরম বাস্তবতা। আরও যেসব মন্ত্রণালয় পরিবর্তন আসতে যাচ্ছে একেবারে স্পষ্ট পরিবর্তন আসবেই। আপনি যদি দেখেন এখন পর্যন্ত বিএনপি যে সরকার গঠন করেছে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে এবারের ঈদে যে অব্যবস্থাপনা, এবারের ঈদে যে যানজট, এবারের ঈদে যে বাস ভাড়া বাড়িয়ে দেওয়া, এবারের যে মানুষ ঈদ যাত্রার ক্ষেত্রে যে ভোগান্তিতে পড়েছেন, এখানে বিএনপি অনেক বেশি বিতর্কিত হয়েছেন। এবং বিএনপির যে যাকে মন্ত্রী করা হয়েছে সড়ক, রেল এবং নৌ যোগাযোগ, এই তিনটি মন্ত্রণালয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বেশ কিছু বেফাস কথা বলেছেন, যেগুলো নিয়ে মানুষ ব্যাপক ট্রল করেছেন এবং মানুষ ব্যাপক ক্ষোভ প্রদর্শন করেছেন। এই ব্যক্তি যে তিনটি মন্ত্রণালয় বাংলাদেশের পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা যে তিনি সামলাতে অক্ষম, তিনি এই ঈদেই সেটা প্রমাণ করে দিয়েছেন। এটা তো গেল ঈদের মানুষ যখন ঢাকা থেকে ঘরমুখ ছিলেন তখন। এখন তো মানুষ ধীরে ধীরে ঢাকায় ফিরছেন। শুক্র ও শনিবার তিনি কি করেন আমরা দেখতে চাই এবং আগামী সপ্তাহটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে তিনি ফেল করবেন। আপনি যদি দেখেন যে বাসটি দৌলতদিয়া ঘাটের থেকে নদীতে পড়ে গেল, পদ্মা নদীতে পড়ে গেল, আপনি যদি দেখেন সেখানেই উদ্ধারকারী জাহাজ হামজা ছিল, কিন্তু সরকার তড়িঘড়ি করে কিংবা কোনো মন্ত্রী তড়িঘড়ি করে কোনো নির্দেশ দিয়ে ওই বাসটি উদ্ধারের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রায় বাস ডুবার প্রায় 4 ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ হামজা সেখানে এসেছিল। এখানে স্পষ্টত এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের দুর্বলতা আমরা দেখতে পেয়েছি। এখানে স্পষ্টত এই মন্ত্রণালয় যে খুব বেশি ভালোভাবে কাজ করেনি সেটা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হিসেবে হাবিবুর রশিদ এবং রাজীব আহসান রয়েছেন, তারা এখন পর্যন্ত বলা যায় যে একটা ঈদ তো আমরা দেখতে পেলাম, তারা ফেল করেছেন। এখানে বড় সড়ো পরিবর্তন আসবে। আমার কাছে মনে হয় না যে এভাবে বিতর্কিত হয়েছেন শেখ রবিউল আলম, জনাব তারেক রহমান এখানে তাকে এককভাবে পুরো যোগাযোগ ব্যবস্থা তার কাঁধে আর রাখবেন না। এখন হয়তো নতুন কাউকে ঢোকাবেন না, কিন্তু ভেতর থেকেই সফল করবেন। সফলটা এই জন্য করবেন, নতুন কাউকে নিতে হলে শপথ দেওয়াইতে হবে, তারপরে আরও নানান ঘটনা আছে, বিতর্ক উঠবে, যে ইনএফিশিয়েন্ট বলে অভিযোগ উঠবে, নানান ঘটনা আছে। আপাতত এটা করবে না, কিন্তু পরিবর্তন এখানে আসবে। আরও যেসব মন্ত্রণালয় পরিবর্তন আসতে পারে, আরিফুল হক চৌধুরী 2টা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে, প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়, এটার মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন। এই লোককে বিএনপি প্রাথমিকভাবে নমিনেশনই দেয়নি। পরবর্তীতে আমি যেটা জানতে পেরেছি, বেগম জিয়ার কথায় বা তিনি বলেছেন যে আরিফুল হককে নমিনেশন দেওয়ার জন্য, একেবারে প্রায় সেই কথার উপর ভিত্তি করে তাকে সিলেটের একটি আসনে তাকে নমিনেশন দেওয়া হলো। তার যে আপনার হলফনামা, সেখানে তার শিক্ষাগত যোগ্যতা হলো স্বশিক্ষিত। তাকে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো, যেখান থেকে এবারের বিএনপি সরকারের অন্যতম কাজ করবে এই সরকার, কর্মসংস্থান সৃষ্টি করবে। বিএনপি সরকার এই ভোটের আগে বলেছিল তারা 10 লাখ কর্মসংস্থান তৈরি করবে, প্রতিদিনই তারা এই কথা বলতো। এই আরিফুল হক চৌধুরীকে দিয়ে কর্মসংস্থান তৈরি হবে না, বিএনপি এখানে পরিবর্তন আনবে। আপনি যদি দেখেন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মন্ত্রী একজন, খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট 1 আসন থেকে জয়লাভ করা এই এমপিকে 3টি মন্ত্রণালয় ধরিয়ে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি এবং আমি আপনাদেরকেও বলতে চাই যে তাকে এই 3টি মন্ত্রণালয়ে রাখা হবে না। এখানে বড় সড় পরিবর্তন আসবে। যারা তারেক রহমান একটা কাজ করেছেন, এই মন্ত্রীদেরকে একটা দৌড়ের উপর রেখেছেন। ইনএফিশিয়েন্ট হোক এফিশিয়েন্ট হোক, যে যেরকমই হোক, তাদেরকে দৌড়ের উপর রেখেছেন এবং ক্লোজলি অবজার্ভ করছেন। অনেকেই আমাকে বলেছেন, বিএনপির অনেকগুলো সূত্রই আমাকে বলেছে, তারেক রহমান এমন কিছু লোক সেট করে রেখেছেন যারা প্রতিনিয়ত মন্ত্রীদেরকে অবজার্ভ করছেন এবং প্রতিনিয়ত তারেক রহমানকে তারা রিপোর্ট করছেন এবং কে কিভাবে কাজ করছেন, কে কতটা দক্ষ, কে কতটা অদক্ষ, সেসব রিপোর্ট করছেন তারেক রহমানকে। এবং এই মন্ত্রী পরিষদের পরিবর্তন একদম ফ্লুয়েন্টলি হবে, প্রতিদিন হবে। আমি প্রতিদিন বলতে তো একবারে প্রতিদিন হবে না, খুব ঘন ঘন হবে। আপনি অনেকেই বলতে পারেন এটা স্বাভাবিক। আমি এটাকে এখন পর্যন্ত 40 দিনে 3 বার পরিবর্তন এটাকে স্বাভাবিক বলি না। আপনারা অনেকেই, আমি একটা ভিডিও করেছিলাম আরও কারা মন্ত্রী পরিষদে আসতে পারেন, আমি একটা পসিবল একটা তালিকা দিয়েছিলাম। আপনারা অনেকেই আমাকে বকাঝকা করেছেন যে তাহলে কি দেশের সবাই কি মন্ত্রী হবে কিনা। এই লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে
এবং মন্ত্রী পরিষদে বড়সড় পরিবর্তনই আসবে, নিয়মিতই আসবে। এবং এই যে তারেক রহমান যেসব লোকদেরকে সেট করে রেখেছেন, যেটাকে ছায়া মন্ত্রিসভা কেউ কেউ বলছেন, তারা প্রতিনিয়ত রিপোর্ট করবেন এবং প্রতিনিয়ত পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনগুলো ভালো, জনগণের দিক থেকে চিন্তা করলে এটা ভালো, এটা খারাপ না। কেননা তারা যদি কাজ না করে, তারা যদি ইনএফিশিয়েন্ট হয়, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাদের বিরুদ্ধে যদি বড়সড় কোনো অভিযোগ উঠে, বা তারা যদি দুর্নীতি করতে চায় বা অন্যান্য কোনো অনিয়ম করতে চায়, সেগুলো যদি তারেক রহমানকে রিপোর্ট করে এবং তিনি যদি সেগুলো বন্ধ করার জন্য তাকে সরিয়ে দেন, আমি মনে করি জনগণের পার্সপেক্টিভ থেকে ভালো। তবে সরকার অতটা স্ট্যাবল থাকবে না বলেও অনেকে বলে থাকেন। তবে আমি মনে করি সরকারের এই যে পরিবর্তন, এটা পজিটিভ হইলেও সরকার যে মন্ত্রিসভায় সঠিক জায়গায় সঠিক লোকদেরকে দিতে পারেনি, তার একটা নতিজা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। পরিবর্তন আরও হবে। আমার কাছে শেষ পর্যন্ত মনে হয় আমিনুর রশিদ ইয়াসিনের কাছে শেষ পর্যন্ত হয়তো একটি মন্ত্রণালয় নাও থাকতে পারে। কেননা তাকে ইতিমধ্যেই তার বিরুদ্ধে হয়তো তারেক রহমানের কাছে রিপোর্ট গিয়েছে, কিংবা বলা হয়েছে যে তিনি আসলে পারছেন না, বা তিনি আসলে সেভাবে সক্ষম ব্যক্তি নন, যিনি 3টা মন্ত্রণালয়, 2টা মন্ত্রণালয় কিংবা এরকম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় সামলানোর ব্যক্তি সম্ভবত তিনি নন, এরকম রিপোর্ট তার কাছে গেছে সম্ভবত। সেই কারণে এই পরিবর্তন হতেই থাকবে, আরও আসতেছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।